নমস্কার, আমি অরূপ ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনার বিষয়বস্তু হলো লার্নিং বা শিখন। বর্তমানে যারা সিটেট, টেট, এসএলএসটি, এমএনএ এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও যারা বর্তমানে ক্লাস 12-এর পঠনরত পড়ুয়া তাদের বলে রাখি, এটি তাদের প্রথম অধ্যায়ে এই লার্নিং চ্যাপ্টারটি রয়েছে বা শিখন চ্যাপ্টারটি রয়েছে। তো আলোচনার শুরুতেই বলে রাখি, আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। শিক্ষা মনোবিদ্যার একটি বিশেষ আলোচিত বিষয় হলো শিখন। তো আমরা এখানে কীভাবে শিখন ঘটে একজন শিশুর সেটা সম্পর্কে জানব। তো প্রথমে বলে রাখি যে এই বিষয়টি তোমাদের সবার আশা করি অনেক জ্ঞানের ভাণ্ডার আরও বাড়িয়ে তুলবে এই শিখন সম্পর্কে। তো আলোচনার শুরুতেই শিখন একটি বিষয় যেটি শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিখন ছাড়া শিক্ষা মনোবিজ্ঞান অর্থহীন। শিক্ষাকে বিচার করতে গেলে আমাদের শিখনকে প্রয়োজন। তো একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে তার পরিবেশের সাথে নানান ঘাত প্রতিঘাতের দ্বারা নিজেকে অভিযোজনের দ্বারাই শিখন লাভ ঘটে। আচ্ছা, অন্যভাবেও বলতে পারি যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে সে কিছু প্রতিভা বা কিছু জন্মসূত্রে প্রাপ্ত কিছু জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে, যা পরবর্তীকালে তাকে পরিবেশের যত আস্তে আস্তে তার ব্যাপ্তি ঘটে তখন সে তা আরও নিজেকে মানিয়ে নিয়ে চলার জন্য নিজেকে আরও ভালোভাবে সমাজের সাথে অভিযোজন করতেই তার মধ্যে শিখন ঘটে এবং সমাজের সাথে সে নিজেকে আপগ্রেড করে চলে এবং অভিযোজন করে চলে, নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলে। এর দ্বারাই একজন শিশুর মধ্যে আস্তে আস্তে তার শিখন ঘটে, যেটি তার সারা জীবন ধরে এই শিখন প্রক্রিয়া চলতেই থাকে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শিখনের অর্থ, সংজ্ঞা এবং এর প্রকৃতি, অর্থাৎ মিনিং, ডেফিনেশন অ্যান্ড নেচার অফ লার্নিং। এবং এবার তোমরা দেখতে পারবে যে শিখনের অর্থ অর্থাৎ মিনিং অফ লার্নিং। মিনিং অফ লার্নিং বলতে আমরা বুঝি সাধারণভাবে শিখনের অর্থ হলো চেষ্টা বা অনুশীলনের দ্বারা নতুন আচরণ অর্জন করা বা অর্জিত আচরণের পরিবর্তন সাধন করা। অর্থাৎ শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি চেষ্টা বা অনুশীলন দ্বারা নতুন কিছু অর্জন করবে এবং যার ফলে তার নিজের মধ্যে আচরণগত পরিবর্তন ঘটবে এবং তার ফলে তার মধ্যে শিখন ঘটবে। তো এরপরে আমরা আলোচনা করব হলো শিখনের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ লার্নিং। এক্ষেত্রে প্রথমে বলে রাখি, শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে। অর্থাৎ এক্ষেত্রে নতুন আচরণ সম্পাদন করার দক্ষতা অর্জন করার কথা বলেছে, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছে। তো বিভিন্ন মনোবিদ বিভিন্ন সংজ্ঞা, শিক্ষা মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। যেরকম প্রথমেই মনোবিদ ড্রিভার বলেন যে ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণ পরিবর্তনকে শিখন বলে। এবং তারপরে চার্লস উডওয়ার্ড বলেছেন শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বলেছেন যা ব্যক্তির আচরণের পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায়। এরপরে মনোবিদ স্মিথ বলেছেন অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা যা পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়াই হলো শিখন। এরপরে মনোবিজ্ঞানী জন এ ম্যাকগজ বলেছেন সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি জীবনের কর্ম সম্পাদনের পরিবর্তন প্রক্রিয়া হলো শিখন। অর্থাৎ কোনো কিছু শিখতে গেলে শিখন ঘটে তখনই যখন আমরা সেটা অনুশীলনের মাধ্যমে এবং অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি কর্ম সম্পাদন করার ফলেই তার মধ্যে লার্নিং ঘটে। এবার সংক্ষেপে শিখন হলো এমন এক ধরনের বিকাশের প্রক্রিয়া। তো প্রথমে বলি যা হলো ব্যক্তির
আত্মসক্রিয়তাকে বাড়িয়ে তোলে, অর্থাৎ শিখনের ফলে আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়। তারপরে হলো আচরণের পরিবর্তন ঘটায়, উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল যা প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রভাবে সৃষ্টি হয়, অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। সর্বশেষে উল্লেখ করা যায় যে বর্তমানে মনোবিজ্ঞানীগণ নিজ নিজ দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শিখনকে নানানভাবে সংজ্ঞায়িত করেছেন। যেরকম আচরণবাদীদের মতে অর্থাৎ বিহেভিয়ারিস্টিকদের মতে শিখন হলো অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তন, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতার ফলে যে ব্যক্তির মধ্যে যে আচরণের পরিবর্তন ঘটে তার ফলে শিখন ঘটে তাদের মতে। এবার জ্ঞানমূলকবাদীদের মতে মানে কগনিটিভিস্টদের মনোবিজ্ঞানীদের মতে শিখন হলো জ্ঞান, বোধ ও দক্ষতা ইত্যাদি অর্জন। এবং নির্মাণবাদী কনস্ট্রাকটিভিস্টদের মধ্যে অন্যতম একজন হলো পিয়াজে। তো তাদের মতে শিখন হলো জ্ঞান নির্মাণের প্রক্রিয়া, অর্থাৎ লার্নিং ইজ এ প্রসেস অফ নলেজ কনস্ট্রাকশন। এরপরে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। এই সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টের অন্যতম জনক হলেন ভাইগটস্কি। তো তার মতে বা তাদের মতে শিখন হলো জ্ঞান নির্মাণের সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ শিখন আমরা পরিবেশের দ্বারা নানান ক্রিয়া অভিযোজনের দ্বারা সমন্বয়ের মাধ্যমে আমরা সামাজিক পরিবেশ থেকে আমরা লার্নিং করে থাকি, অর্থাৎ অভিযোজন, সংযোজন অথবা আত্মীকরণ বা সহযোজন ইত্যাদি নানান মাধ্যমে পরিবেশ থেকে অভিযোজনের দ্বারা আমরা নানানভাবে অভিযোজিত হই এবং পরিবেশ থেকে আমরা সেন্স অর্গানের দ্বারা বা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানানভাবে অভিজ্ঞতা অর্জন করি, যার ফলে আমাদের সামাজিক শিখন ঘটে। হ্যাঁ, এবার স্ক্রিনে তোমরা দেখতে পারবে যেটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ শিখনের প্রকৃতি বা স্বরূপ, নেচার্স অফ লার্নিং। তো নেচার্স অফ লার্নিং এর ফার্স্ট পয়েন্ট হিসেবে আমরা রেখেছি যে শিখন হলো নতুন অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া। লার্নিং ইজ এ অ্যাকোয়ারিং নিউ নলেজ, অর্থাৎ লার্নিং এর দ্বারা আমরা সাধারণত নতুন কিছু জ্ঞান অর্জন করে থাকি। একটি সহজ উদাহরণের দ্বারাই বলি যে ধরে নাও একটি শিশু তার ছোট বয়সে, যখন তার 2-3 বছর বয়স, সে খেলতে একটি লঙ্কার পাশে গেল এবং সবুজ রঙের লঙ্কা, সে লঙ্কাটি না বুঝে জেনে বুঝে খেতে শুরু করাতেই তার কিছুক্ষণ পরে তৎক্ষণাৎ তার ঝাল লাগতে শুরু করলো এবং ঝাল লাগার ফলে সে কান্না করতে শুরু করলো। এবার তার মধ্যে কি হলো, তার মধ্যে একটা শিখন ঘটলো যে সে তার অভিজ্ঞতার মাধ্যমে সে নতুন নলেজ একটা গ্যাদার করলো, নতুন নলেজ পেল যে সবুজ রঙের কিছু পদার্থ, এমন একটি পদার্থ যা লঙ্কা হবে, দেখতে অনেকটা ওরকম, যে ওই জিনিসটি খেলে ঝাল লাগে এবং সে পরবর্তীকালে ওই জিনিসটা যদি দেখে তা কিন্তু ভয় লাগবে যে হ্যাঁ ওটা খেলে ঝাল লাগবে। তো পরবর্তীকালে দেখা যাবে সে ওটা ধরতেও যাবে না বা খেতেও যাবে না। তো তার মধ্যে একটি নতুন জ্ঞান অর্জন হলো লার্নিংয়ের দ্বারা। তো যা তার বলে রাখি যে রেসপন্সের ফলেই ঘটলো, তার অভিজ্ঞতা অর্জন হলো। তো নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হলো শিখন হলো সার্বজনীন, অর্থাৎ লার্নিং ইজ দ্য ইউনিভার্সাল। লার্নিং সাধারণত ব্যক্তি বিশেষে সবার মধ্যেই দেখতে পাওয়া যায়, স্থান কাল পাত্র ভেদে সবার মধ্যে দেখতে পাওয়া যায়। একজন ব্যক্তির লার্নিং যদি ঘটে, আরেক ব্যক্তিরও লার্নিং ঘটবে, কারণ সবাই আমরা সমাজের অংশ, পরিবেশের অংশ। তো পরিবেশ থেকেই আমরা লার্নিং পেয়ে থাকি। তো অর্থাৎ যে লার্নিং ইউনিভার্সাল মানে সার্বজনীন,
সবারই মধ্যেই আমরা এই লার্নিংটা দেখতে পারি। তো নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, শিখন উদ্দেশ্যমুখী, অর্থাৎ লার্নিং ইজ এ পারপাসফুল। যে প্রত্যেকটি লার্নিংয়ের একটি উদ্দেশ্য থাকে। যদি একটা লার্নিং যদি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেই জিনিসটা আমরা ভালোভাবে শিখতে পারবো। আমরা যে পড়াশোনা করি বা যেই আপনারা যে ইউটিউব দেখছেন বা আমার চ্যানেলটি যে দেখছেন, যে আমার ভিডিওটা দেখছেন, নির্দিষ্ট কিছু ইচ্ছে আছে, কিছু জ্ঞান অর্জন করার উদ্দেশ্য আছে আপনাদের মধ্যে। নিশ্চয়ই উদ্দেশ্য বা নিডস যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখছেন না কিন্তু। তো তো তাই প্রথমে বলি যে লার্নিং ইজ পারপাসফুল, অর্থাৎ শিখন হলো উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। তো নেক্সট 4 নম্বর পয়েন্ট আমরা হলো শিখন চর্চা নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ লার্নিং ডিপেন্ডস অন প্র্যাকটিস। তো তোমরা জানোই যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা কে আমরা আরও হাতে কলমে করার চেষ্টা করছি, লার্নিং বাই ডুইং। অর্থাৎ আর লার্নিং বাই ডুইং এর থেকে বড় কথা যে জিনিসটি প্র্যাকটিস, চর্চা নির্ভর হতে হবে। আমরা দেখতে পাই যে পুরনো অনেক কিছু ভুলে যায় খুব সহজেই, কিন্তু আমরা যদি সেটিকে বারবার অনুশীলনের মাধ্যমে চর্চা করে যদি যাই, দেখা গেল সেটা আজীবন আমরা ভুলতে পারি না। এমন পড়াশোনার বিষয়, এমন অঙ্ক কিছু যা যদি আমরা চর্চা যদি না করি ভুলে যাই। তো লার্নিংয়ের ক্ষেত্রে চর্চাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। চর্চা যদি না থাকে আমাদের মধ্যে, আমরা আস্তে আস্তে ভুলে যাই সেই সব জিনিস। সো লার্নিংটাকে আরও দৃঢ় করতে গেলে সেটাকে চর্চা নির্ভর করতে হবে। তো শিশু শিক্ষার্থীদের সকলের ক্ষেত্রেই যে লার্নিংটা যাতে তাদের মধ্যে দৃঢ় হয়, বা আমরা বাস্তব জীবনে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করি, যদি আমরা নানানভাবে যদি চর্চার মধ্যে যদি না থাকি, সেটা আস্তে আস্তে ভুলে যায়। অনেকে যেরকম গানের যদি রেওয়াজ যদি প্রতিদিন যদি না করে বা মাঝে মধ্যে যদি না করে, সে কিন্তু ভালো গান করতে পারে না, তার তাল কেটে যায় বা গানের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়। অর্থাৎ লার্নিংয়ের ক্ষেত্রেও সেরকম বলে রাখি যে চর্চা প্রয়োজন। তো নেক্সট 5 নম্বর পয়েন্ট হলো শিখন অভিজ্ঞতা নির্ভর, লার্নিং ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স। তো শিখন একটি উদাহরণ দ্বারা বলি যে শিখন সর্বদাই পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সংমিশ্রণ ঘটায়। অর্থাৎ যার যত বিষয়ের অভিজ্ঞতা হবে, তার বলবো যে সেই বিষয়ের প্রতি তার নলেজটা ভালো। সেজন্য আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, অমুক স্যার খুব অভিজ্ঞ। তার মানে কি, তার সেই ফিল্ডে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক দিন ধরে সেই একই কাজ করে যাচ্ছে, তার মধ্যে বিষয়টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। অর্থাৎ কি, সেই বিষয়ে তার যথেষ্ট লার্নিং ঘটেছে, তো তার ফলে তার এক্সপিরিয়েন্সটা কাজে দিচ্ছে বর্তমানে। তো অর্থাৎ যে শিখন ব্যবস্থার পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানের খুবই রিলেটেড। পয়েন্ট হিসেবে আমরা রেখেছি শিখন সমন্বয় নির্ভর, অর্থাৎ লার্নিং ডিপেন্ডস অন অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট থেকেই বলি যে শিখন একটি জটিল পরিবেশের দ্বারা সংগঠিত হয়। তো পরিবেশে যখন একজন ব্যক্তি নানানভাবে অভিযোজন লাভ করে এবং অভিযোজনের মাধ্যমে শিখন ঘটে, এবং পরিবেশের নানান ঘাত প্রতিঘাতের দ্বারা নিজেকে মিলিয়ে নিয়ে নিজেকে মানিয়ে নিয়ে তার মধ্যে লার্নিংটা ঘটায়, নতুন নতুন বিষয় আয়ত্ত করে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে, যার ফলে তার লার্নিং ঘটে। তো নেক্সট পয়েন্ট, লার্নিং ইজ এ অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ শিখন একটি সক্রিয় প্রক্রিয়া। সক্রিয় প্রক্রিয়া কখন বলবো? যখন সেটি সক্রিয়ভাবে ঘটছে, মানে যখন সেটা অ্যাক্টিভলি কাজ করছে। যেরকম বর্তমানে আমরা দেখতে পারি যে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা লার্নিং বাই ডুইং, অর্থাৎ কাজের মাধ্যমে শিক্ষা বলতে পারি, বা কর্মকেন্দ্রিক শিক্ষা, যে শিক্ষাটাকে বাস্তবমুখী কর্মের সাথে মিলিয়ে নিয়ে করা হচ্ছে। অর্থাৎ কোনো শিক্ষা যত বেশি সক্রিয় হবে, যত আমরা সেন্স অর্গানের দ্বারা
কোনো কিছু আয়ত্ত করব, তত শিখনটি দৃঢ় হতে পারে। যেরকম একটি কোনো কিছু শেখার ক্ষেত্রে আমরা চক্ষু, চোখ, স্পর্শ, মুখ বা শব্দ ব্যবহার যদি করি, বা কানের শোনার চেষ্টা করি, বা লিখে যদি আয়ত্ত করার চেষ্টা করি, সেই শিখনটা কিন্তু অনেক দৃঢ় হয়। আর বইয়ের পড়া, কোনো একটা পড়ার বিষয়, সেটা যদি চোখে দেখে, মুখে বলে, তারপরে লিখে, তারপরে সেটি কানের মাধ্যমে শ্রবণ করে যদি পড়ার চেষ্টা করি, দেখা যাবে তার খুবই তাড়াতাড়ি সেই বিষয়ে আমাদের কিন্তু লার্নিং ঘটবে এবং সেটি দীর্ঘকাল যাবৎ আমাদের মনে থাকবে। অর্থাৎ লার্নিংটা সবসময় সক্রিয়তা ভিত্তিক এবং সক্রিয় প্রক্রিয়া। এরপরে নেক্সট পয়েন্ট, শিখন হলো জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ লার্নিং ইজ লাইফ লং প্রসেস। লাইফ লং প্রসেস যখনই বলবো যে একটি শিশু তার গর্ভাবস্থা থেকে, মাতৃগর্ভাবস্থা থেকে মৃত্যুর শেষকাল পর্যন্ত তার মধ্যে কোনো না কোনো ক্ষেত্রেই তার মধ্যে শিখনটা ঘটে যায়। সে প্রতিনিয়তই কিছু না কিছু নতুন শেখে, বা পুরনো জ্ঞানকে নতুন জ্ঞানের সাথে মিশিয়ে আরও নতুন করে অভিজ্ঞতা অর্জন করে, আরও নতুন নতুন জ্ঞান অর্জন করে। তো একটি উদাহরণ দ্বারা বলি যে কাল্পনিক গল্প না, আমাদের মহাভারতের নাম তোমরা সবাই শুনেছ। যে সেই মহাভারতে একটি অন্যতম ক্যারেক্টার ছিলেন হলো অভিমন্যু, যিনি তার মাতৃগর্ভ থেকেই তার মধ্যে শিখন ঘটেছিল। সেই শিখনটি হলো যে কীভাবে সে চক্রব্যূহকে ভেদ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তো এই গল্পটি হয়তো তোমরা সবাই শুনেছ, হয়তো ছোটোবেলায় বা অনেকের কাছ থেকে। তো এটা নতুন করে আর বললাম না। অর্থাৎ শিখনটা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত ঘটে থাকে। অর্থাৎ লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস। তো নেক্সট পয়েন্ট আমরা রেখেছি, 9 নম্বর পয়েন্ট ইজ শিক্ষণ হলো সঞ্চালন ভিত্তিক। অর্থাৎ লার্নিং ইজ এ ট্রান্সফারেবল। এই ট্রান্সফারেবলের জায়গা থেকে 3 ধরনের আমরা লার্নিং দেখতে পারি। একটি হলো পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, একটি নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, এবং আরেকটি হলো জিরো ট্রান্সফার অফ লার্নিং। তো এবার প্রথমেই চলে আসি যে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং বলতে কী বোঝায়। পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং বলতে আমরা বুঝি যখন কোনো কিছু আমরা কোনো শেখা জিনিস বর্তমানে কিছু শিখতে সাহায্য করে বা হেল্পফুল কাজে লাগে। অর্থাৎ পূর্বকৃত শিক্ষা বর্তমানে শেখাকে আরও দৃঢ় করে বা আরও শিখতে সহজতর করে তোলে বা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে সাহায্য করে। সেক্ষেত্রে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং বলি। তো একটি উদাহরণের দ্বারাই আমি বলি যে আমি ছোটোবেলায় যখন সাইকেল চালাতে শিখেছিলাম, যা পরবর্তীকালে আমাকে মোটরসাইকেল বা বাইক চালাতে সাহায্য করেছে। কিন্তু তো এই ধরনের শিখন আরও অন্যান্য উদাহরণ হতে পারে। এই ধরনের যে লার্নিংটা আমার মধ্যে যে ঘটেছে, এটি পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ বাইসাইকেল চালানো থেকে পরবর্তীকালে বাইক চালানোতে যা আমার হেল্প করেছে কোন জায়গাটায়? ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে। কারণ দুটোই দ্বিচক্রযান, যা ব্যালেন্সিংকে ব্যালেন্স করতে সাহায্য করেছে। তো নেক্সট হলো নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং বলতে আমরা বুঝবো যে পূর্বে কোনো অভিজ্ঞতা বা পূর্বে কোনো শেখা বা শিখন যা পরবর্তী শিখনকে বাধা প্রদান করে। একটি সহজ উদাহরণ দ্বারাই বলি, অনেকেই আমরা মাতৃভাষায় কথা বলি, মাতৃভাষা আমরা খুব সহজেই বলতে পারি, কিন্তু এই মাতৃভাষার জন্য আমাদের আবার নতুন কোনো ভাষা আয়ত্ত করতে কিন্তু বাধা সৃষ্টি করে। যেরকম আমি যখন বাংলায় কথা বলি, বাংলায় সব কিছু করি, আমি যদি ইংলিশে বলতে চাই, আমার কিন্তু অসুবিধা হতেই পারে। অনেকের এটা অসুবিধা হয়, এতে লজ্জা করার কোনো ব্যাপার নেই। তাছাড়াও অন্য একটি কাজ, আমি ডান হাত দিয়ে বেশিরভাগ কাজ করি, তো দেখা যাবে আমি ডান হাত দিয়ে লিখি, তো আমাকে যদি বলা হয় যে বা হাত দিয়ে লিখতে, আমার কিন্তু অসুবিধা হবে, আমি কিন্তু পারবো না। অর্থাৎ কি, একটা শেখা জিনিস পরবর্তীকালে আরেকটা জিনিস শিখতে বাধা প্রদান করছে।
বা আমরা ছোটোবেলায় দেখেছি আমরা কিপ্যাড মোবাইল চালিয়েছি। এবার যারা কিপ্যাড মোবাইল চালিয়েছে তাদেরকে যদি স্ক্রিনটা যদি মোবাইল যদি দেওয়া হয়, তাহলে কিন্তু চালাতে কিন্তু একটু প্রথম অসুবিধাই হয়। কারণ ওখানে সুইচগুলোকে আমাদের জোরে জোরে টিপতে হয়, স্ক্রিন টাচে তো আমাদের সেরকম জোরে প্রেস করতে হচ্ছে না, হালকা করে আলতো করে ছোঁয়া দিলেই সেই কাজটি স্ক্রিনের দ্বারা আমি কাজটি করতে পারি। তো এই ক্ষেত্রে যেটা ট্রান্সফার অফ লার্নিং ঘটে সেটি হলো নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। এরপরে আসছে হলো জিরো ট্রান্সফার অফ লার্নিং। জিরো ট্রান্সফার অফ লার্নিং বলতে আমরা বুঝি যে পূর্ববর্তী কোনো শিখন যা পরবর্তী শিখনকে কোনোভাবেই বাধা প্রদান করে না। অর্থাৎ এমন ধরনের শিখন হবে যেটি বহুকাল আগে বা আগে আমি শিখেছি, সেটা এখন আমি কোনো কিছু শিখতে যাচ্ছি সেটা কোনো ক্ষেত্রেই বাধা প্রদান করে না। আমি যে বাইসাইকেল চালাই বা ধরে নাও আমি হাঁটা চলাফেরা করি বা দৌড়তে পারি, সেটা যে আমার সাঁতার কাটতে যে সাহায্য করবে এমন কোনো ব্যাপার নেই। সেই স্কিলটা আমি সেক্ষেত্রে কাজে নাও লাগাতে পারি বা নাই লাগতে পারে। বা এমন কোনো দেখা গেলো আমি বাংলা নিয়ে পড়বো, তাহলে আমি অঙ্কে দক্ষ, তো অঙ্কের শেখা জিনিস কিন্তু আমার বাংলায় কোনো কাজেও লাগে না, আবার কোনো অসুবিধারও সৃষ্টি করে না। তো এই ধরনের লার্নিংকে আমরা বলবো যে লার্নিংয়ে যে ট্রান্সফার ঘটছে, তো সেক্ষেত্রে তো কোনো ট্রান্সফারই হচ্ছে না, সেক্ষেত্রে এটাকে বলবো আমরা জিরো ট্রান্সফার অফ লার্নিং। তো নেক্সট পয়েন্ট আমরা রেখেছি হলো শিখন, 10 নম্বর পয়েন্ট, যে শিখন মানব চাহিদার উপর নির্ভরশীল। লার্নিং বিলংস টু হিউম্যান নিডস। অর্থাৎ যে আমরা কোনো কিছুই যখন শিখি, যখন আমাদের কাছে দরকার পড়ে, যে এই জিনিসটা আমার চাহিদা ঘটেছে, না চাহিদা না থাকলে আমি কি শিখতে যাব, করতে যাব? কখনোই না। নিশ্চয়ই আমার মধ্যে চাহিদা সৃষ্টি হয়েছে বলেই আমি শিখছি, পড়ছি, আমার খেলতে ইচ্ছা করছে, খেলার দ্বারা আমি কোনো কিছু নতুন কিছু শিখছি খেলার ছলে। তো আমার মধ্যে চাহিদা সৃষ্টি করতে হবে। তো শিশুদের মধ্যে কোনো কিছু শিখতে গেলে প্রথমে তাদের মধ্যে যে আমরা যদি চাহিদার সঞ্চার যদি ঘটাতে পারি, তো নিজের চাহিদার, তাহলে কিন্তু লার্নিংটা কিন্তু আরও বেটার হবে বা সেক্ষেত্রে শিখনটা আরও দৃঢ় হবে, যা তাদের খুবই লার্নিংটাকে আরও হেল্পফুল করবে। তাছাড়া তাদের দরকার, নিজেদের প্রয়োজনের ভিত্তিতে তারা শিখবে। এই ক্ষেত্রে এরপরে আমরা 11 নম্বর পয়েন্ট হিসাবে বলবো যে সমস্যা সমাধান প্রণালী। শিখন একটি সমস্যা সমাধান প্রণালী, অর্থাৎ প্রবলেম সলভিং মেথড। সমাজে শ্রেণীকক্ষে আমরা বর্তমানে নানান সমস্যা সমাধানমূলক সিচুয়েশনের মধ্যে শিক্ষার্থীদের ফেলে সেটিতে সমস্যাটা থেকে কীভাবে বেরিয়ে আসতে যাবে তার মাধ্যমে একটা লার্নিং ঘটানোর চেষ্টা করি, অর্থাৎ প্রবলেম সলভিংয়ের দ্বারা। তাই কি তাদের হাতে একটা প্রবলেম করে দিলাম, মানে একটা অঙ্ক, কথার কথা, এবং অঙ্কটা তাদেরকে বললাম যে তোমরা নিজেরা করো। বা প্রথমে তাদেরকে বন্ধুদের সবাই 5টি গ্রুপের মাধ্যমে ভাগ করে দিলাম এবং গ্রুপে সবাইকে একটা করে আলাদা আলাদা ধরনের আমি কাজ দিলাম। তো কাজটি বললাম যে তোমরা সবাই 5জন মিলে করো এবং নিজেদের মধ্যে শেয়ার করে করো। তো এর দ্বারা ওর সবার অভিজ্ঞতার দ্বারা সেই কাজটি দেখালো, তারা অনায়াসে প্রবলেমটাকে সলভ করলো এবং তাদের মধ্যে যে শিখনটা যখন ঘটবে সেটি প্রবলেম সলভিং মেথড। তার মানে কি, তারা নিজেদের প্রবলেমগুলোকে সলভ করছে এবং প্রবলেম সলভিংয়ের মাধ্যমেই নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করছে বা শিখন করছে। আমরা বাস্তব জীবনেও অনেক সমস্যার সম্মুখীন হই এবং সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা নানান ধরনের রিমেডিয়াল কিছু ব্যবস্থা করি এবং নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। তো নেক্সট হলো লার্নিং ক্যান বি রাইট অ্যান্ড রং ডিরেকশন। অর্থাৎ শিখন ভালো মন্দ উভয় দিক নির্ভর। এক্ষেত্রে আমি দুটো উদাহরণ দেব এই পয়েন্টটিকে বোঝার জন্য। তো মনে করি একটি ছেলে তার ক্লাসরুমে দেখা গেল তার বন্ধুর একটি পেন্সিল তার হাত থেকে পড়ে গিয়ে, সে খেয়াল করেনি পেন্সিল পড়ে গেছে নিচে। তো সেই অন্য একজন, তার নাম ধরিনি,
তার নাম ধরে নিলাম বিকাশ, আর যার পেন্সিল তার নাম হলো বিশ্বজিৎ। তো বিকাশ কি করেছে, বিশ্বজিতের কাছ থেকে বিশ্বজিতের মোবাইল তো না, মানে যেই পেনটি পড়ে গেছে বা পেন্সিলটি পড়ে গেছে সেটা সেটি বিশ্বজিৎকে তো একটি উদাহরণ দ্বারা বলি, যে ক্ষেত্রে বিকাশ আর বিশ্বজিৎ দুই বন্ধুর গল্প। তো বিকাশের একটি পেন্সিল তার হাত থেকে ভুলবশত পড়ে গেছে। এবার বিশ্বজিৎ বিকাশকে না দিয়েই বিশ্বজিৎ কি করেছে, বাড়িতে নিয়ে চলে এসছে এবং তার মাকে দেখাচ্ছে, এই দেখো বিকাশের পেন্সিল আমার কাছে। তখন দেখা গেল তার মা তাকে বলছে, বাহ ভালো করেছিস নিয়ে এসে। তো সেক্ষেত্রে শিশুটি কি শিখলো, যে অন্যের জিনিস চুরি করে নিয়ে আসবো, মা কিছু বললো না। এই ধরনের যে শিকনটা যে ঘটছে, এটা কি ভালো? এটা তো খারাপ দিক। তো সেই কারণে একটা রং ডিরেকশনাল লার্নিং এটাকে বলবো। কিন্তু এক্ষেত্রে দেখা গেল উল্টোটা, দেখা গেল যে একদিন ক্লাসরুমে রিয়া আর প্রিয়ার গল্প বলি। প্রিয়ার লিখতে 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 দেখা গেল তার পেনের কালি শেষ হয়ে গেছে, এবং প্রিয়ার কালি শেষ হয়ে গেছে। এবার এবার দুই বান্ধবীর গল্প বলি ক্লাসরুমে, একটা প্রিয়া আর রিয়া। তো প্রিয়া কি করেছে, লিখতে 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 তার প্রিয়ার পেনে কালি শেষ হয়ে গেছে। তো পাশে রিয়া বসেছিল। এবার প্রিয়া রিয়াকে বলল যে একটু পেনটা দিবি, তোর একটা পেন দিবি, আমার কালি শেষ হয়ে গেছে, তোর পেনটা দে, আমি তাহলে লিখবো, আমার পেনটা কালি শেষ হয়ে গেছে। তো প্রিয়াকে রিয়া অনায়াসেই তার ব্যাগ থেকে বের করে একটি পেন দিয়ে দিল। তো সেই জিনিসটি সেই ক্লাসরুমে স্যার বা ম্যাডাম লক্ষ্য করছিল। তো লক্ষ্য করাতেই ম্যাডামটি বা স্যারটি সেই রিয়াকে খুব প্রশংসা করলো, বাহ তুমি খুব ভালো করলে ওকে হেল্প করে। তো এই ধরনের যে লার্নিংটা তার মধ্যে ঘটলো, যে সেটা হলো রাইট ডিরেকশনাল। অর্থাৎ কি, ভালো কোনো কাজ করলে সেক্ষেত্রে প্রশংসা পাওয়া যায়। এক্ষেত্রে এই কাজটি সে বারবার করতে পারে, রিয়াও করতে পারে, বা সহপাঠীরা সবাই শিখলো যে কাউকে সমাজে বা অন্য কেউ সমস্যার সম্মুখীন হলে তাকে হেল্প করতে হয়। অর্থাৎ লার্নিংটি হবে হলো এক্ষেত্রে রাইট ডিরেকশন, তাকে ভালো দিকে পরিচালিত হলো। লার্নিং সবসময় যে ভালো দিকের লার্নিং হবে না। সেই মাটি যদি তাকে বকতো, তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো দিকের লার্নিং হতো, মানে রাইট ডিরেকশনাল লার্নিং। কিন্তু তার মা তাকে বকেনি, উল্টো ওরা তাকে বলেছে কাজটি খুব ভালো করেছিস নিয়ে এসে। তো এটা তো আর খারাপ দেখাচ্ছে। তো তোমরা বুঝতেই পেরেছো পয়েন্টটির দ্বারা কি বোঝাতে চেয়েছে। তো নেক্সট পয়েন্ট আমরা বলতে চাই, লার্নিং ইজ এ ডিসকভারি। অর্থাৎ লার্নিং এর দ্বারা আমরা শিখন একটি উদ্ঘাটন প্রক্রিয়া। এক্ষেত্রে একটি খুব এখনকার উদাহরণ দিয়েই বলি, বর্তমান পরিস্থিতির উপরে। বিশ্বের বহু মহান সায়েন্টিস্টরা যারা করোনার জন্য ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছে, নানান ল্যাবে তারা নানান টেস্টিংয়ের দ্বারা, নানান রাসায়নিক বিক্রিয়ার দ্বারা, নানান ভাবে পরীক্ষা নিরীক্ষার দ্বারা ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছে। যদি তারা আবিষ্কার করে ফেলে নানান পদ্ধতির দ্বারা আবিষ্কার যদি করে ফেলে, তাহলে কি তারা নতুন কিছু আবিষ্কার করে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে, নতুন কিছু ডিসকভার করবে। তো ডিসকভার করা ফেলে তাদের মধ্যে একটা লার্নিং ঘটবে। লার্নিংটাই যে কি, ভ্যাকসিন কীভাবে আবিষ্কার করে এবং ভ্যাকসিন আবিষ্কার করার কী পদ্ধতি আছে। করোনা ভাইরাসের যদি ভ্যাকসিন আবিষ্কার করে ফেলতে পারে, তাহলে আমরা বলবো যে তাদের মধ্যে সেই বিষয়ে লার্নিং ঘটেছে, কীভাবে আবিষ্কার করেছে। নতুন কিছু আবিষ্কারের দ্বারাও আমাদের লার্নিং ঘটে। এবার নেক্সট পয়েন্ট, 14 নম্বর পয়েন্ট, লার্নিং ক্যান বি ইনসিডেন্টাল
বা প্রি প্ল্যান। অর্থাৎ লার্নিং আকস্মিক হতে পারে, পূর্ব নির্ধারিতও হতে পারে। আকস্মিক আকস্মিক উদাহরণ একটি বলি, যে চলতে চলতে যদুবাবু চলতে চলতে দেখা গেল রাস্তায় খেয়াল করে না করার ফলে পা পিছলে পড়ে গেল। তো পা পিছলে পড়ার ফলে নিচে পরে পিছন দিকে তাকিয়ে দেখে যে তিনি ভুলবশত কলার খোসার উপর পা ফেলে পিছলে পড়ে গেছেন। তো পা পিছলে পড়ে যাওয়ার ফলে তার মধ্যে কি, সে কিন্তু জানতো না যে সে পা পিছলে পড়ে যাবে এবং কলার খোসার মাধ্যমে এরকম পড়ে যাবে। তার মধ্যে কি ঘটলো, এই ধরনের লার্নিং, যে হঠাৎ তার মধ্যে লার্নিংটা ঘটলো যে ওরকমভাবে কলার খোসার উপর পা পিছলে পড়ে যাওয়ার ফলে তার মধ্যে লার্নিং ঘটলো যে কলার উপর যদি পড়ি তাহলে পা পিছলে পড়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কি, তার মধ্যে আকস্মিকভাবে একটি লার্নিং ঘটলো। আর প্রি প্ল্যান লার্নিং আমরা ক্লাসরুম সিচুয়েশনে এটি খুব খুব দেখতে পাই, যে একজন শিক্ষক তার পূর্ব পরিকল্পনার দ্বারাই এসে প্ল্যান করে আসে বাড়ি থেকে, আজকে অমুক বিষয় পড়াবো। স্টুডেন্টরাও জানে অমুক স্যার অমুক সাবজেক্টের অমুক টপিক নিয়ে আলোচনা করতে পারে। তো এই ধরনের লার্নিং যদি ঘটে, তো সেটা পূর্ব নির্ধারিত শিক্ষক, বা আমি একটা অনলাইনে দেখালে কোনো কোর্স করছি, সেক্ষেত্রে আমি যদি আগে থেকে জানি যে আজকে অমুক স্যার অমুক টপিকের উপরে আলোচনা করবে, কারণ কি আমার পূর্ব নির্ধারিতই আছে যে বিষয়টি, তো এই বিষয়ের উপর ক্লাসে হবে। আমরা দেখতে পাই যে ক্লাস রুটিন কিন্তু একটা পূর্ব নির্ধারিত একটা প্ল্যান। আমরা যে শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে যে ক্লাস রুটিন যেটা দেখতে পাই, এই পূর্ব নির্ধারিত প্ল্যান, যার দ্বারা একজন শিক্ষক তার ক্লাসরুমে এসে স্টুডেন্টদেরকে তার জ্ঞান দান করে থাকে। তো এরপরে লাস্ট পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি, লাস্ট পয়েন্টটি হলো লার্নিং ইজ দ্য প্রোডাক্ট অফ এনভায়রনমেন্ট। অর্থাৎ শিক্ষণ হলো পরিবেশের ফল। অর্থাৎ লার্নিং আমরা সামাজিকভাবে সমাজ থেকে, এনভায়রনমেন্ট থেকে, মানে পরিবেশ থেকে, সংস্কৃতি থেকে, কালচার থেকে, কমিউনিটির থেকে, ব্যক্তিতে বা নানানভাবে আমাদের সেন্স অর্গানের দ্বারা আমরা কিন্তু নানানভাবে জ্ঞান লাভ করে থাকি, এবং জ্ঞান লাভের দ্বারাই আমরা পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলতে পারি, নানান ঘাত প্রতিঘাতের দ্বারা নিজেকে আপগ্রেডেশন করতে পারি বা অভিযোজন করতে পারি, নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারি, এবং তার ফলে আমাদের নানানভাবে আমাদের লার্নিং ঘটে, অর্থাৎ শিখন লাভ ঘটে। আর এই শিখন লাভের প্রক্রিয়াটাই টোটালটাই আমাদের পরিবেশের মধ্যে ঘটে বলেই যে শিখন হলো পরিবেশের ফলাফল। অর্থাৎ পরিবেশ যদি না থাকতো আমাদের কিন্তু লার্নিং ঘটতো না। অর্থাৎ লার্নিং ইজ দ্য প্রোডাক্ট অফ এনভায়রনমেন্ট। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।